আইপিএল ইতিহাসে সর্বকালের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে গেলেন ঋষভ পান্ট, এবং এইটা মোটেই কোনো সারপ্রাইজিং বিষয় নয়। নট আউট মানে আমরা একটা পোল দিয়েছিলাম যে এবার আইপিএল সবচেয়ে দামি খেলোয়াড় কি হবেন, সেখানে 4টা নাম দিয়েছিলাম। ঋষভ পান্টের ক্ষেত্রে 68% আপনারা ভোট দিয়েছেন, রায় দিয়েছেন। অনলি 6% ছিলেন যে শ্রেয়াস আইয়ার, তিনি কিন্তু আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছিলেন। 26,75,00,000 রুপিতে বিক্রি হয়েছেন তিনি। পাঞ্জাব কিংস তাকে কিনে নিয়েছিল, কিন্তু সেইটাকে টপকে 27 কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টস কিনে নিয়েছে ঋষভ পান্টকে। সারপ্রাইজিং এটা মোটেই না। এইবারের আইপিএল এর মেগা অকশনে যেরকম অর্থের ঝঞ্ঝনানি, তাতে এরকম কিছু হওয়াটাই আসলে খুবই প্রত্যাশিত ছিল। আমি যখন এই ভিডিওটা করছি তখন নিলামের জাস্ট প্রথম অংশটা শেষ হয়েছে, মার্কিসের 2টা শেষ হয়েছে। 12 জন যে ক্রিকেটার সবচেয়ে আকর্ষণীয়, সেই 12 জনের দল আসলে শুধুমাত্র নির্ধারিত হয়েছে, তাদের বিক্রি করা হয়েছে। নিশ্চয়ই দিনের খেলা শেষ, মানে খেলা মানে কি, এই মেগা অকশনটা আজকের দিনটা শেষ হলে পুরো দিন নিয়েই তো আরেকটা ভিডিও তো করবোই, কিন্তু এই মার্কির 12 জনকে নিয়ে একটা ভিডিও আসলে করতেই হচ্ছে। এবং সেই জায়গাটাতে শুধুমাত্র ঋষভ পান্ট সবচেয়ে দামি হয়েছেন বা শ্রেয়াস আইয়ার দামি হয়েছিলেন বলে নয়, আমার কাছে মনে হয় যে কিছু একটা ট্রেন্ড এই জায়গাটাতে বোঝা যাচ্ছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন, ঋষভ পান্টেরটা প্রত্যাশিত ছিল। দিল্লি ক্যাপিটালস তাকে আসলে ধরে রাখেনি এবং সেটা টাকা পয়সার বনিবনা হয়নি, মূলত এটাই বলা হচ্ছিল। যদিও ঋষভ পান্ট আবার বলেছেন যে তিনি এটার সাথে টাকা পয়সার কোনো ইস্যু নেই, কিন্তু ইস্যু শেষ পর্যন্ত কি ভাই, টাকা পয়সার ইস্যু। তিনি নিজেকে নিলামে তুলে তার দামটা আসলে পরখ করতে চেয়েছিলেন, এবং যারা নিলামে রয়েছেন, ওই যে প্লেয়ার রিটেইন করা হয়েছে, তো প্লেয়ার রিটেইন করেছে 10টা ফ্র্যাঞ্চাইজি, সব মিলিয়ে তারা যে ওইখানটাতে যে 46 জন প্লেয়ার রিটেইন করেছে, এর বাইরে যারা আছেন অকশনে, তাদের মধ্যে পান্টের দামটা সবচেয়ে বেশি, ওটাতেই প্রত্যাশিত ছিল। এখন পান্টের ক্ষেত্রে লখনৌ সুপার জায়ান্টস শুরু থেকেই মনে হচ্ছিল খুবই অ্যাডামেন্ট, একদম শুরুতেই তারা বিট করেছে, খুবই কুইকলি করেছে। আর সিবি কিছুক্ষণ ধরে হচ্ছে গিয়ে একটু বিট মনে হচ্ছিল একটু বাড়িয়ে নিচ্ছিল, জাস্ট তাদের উপস্থিতি জানিয়ে দিচ্ছিল কত 11,25,00,000 তারা আসলে কুইট করে ফেললো। তারপরে ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে চলে আসলো লখনৌ সুপার জায়ান্টস এর সঙ্গে হচ্ছে গিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে লড়াইটা কিন্তু টক্করটা একেবারে সমানে সমানে হয়েছে, সেয়ানে হয়েছে। এবং একটা সময় গিয়ে মানে ওইখানে আমি যেটা বলছিলাম যে লখনৌকে খুবই ডিটারমেন্ট মনে হচ্ছিল, সানরাইজার্স হায়দ্রাবাদ মনে হচ্ছিল ঠিক শিওর না তাদের হাতে টাকা পয়সাটা মানে ওই কি বলা চলে যে টাকা পয়সার হিসাব করতে হবে, তারা যেসব প্লেয়ার ধরে রেখেছে সেই সব হিসাব করতে হবে। 19,25,25,000 দিকে তারা একবার কুইট করতে গিয়েও আরো কিছুক্ষণ তারা থেকেছিল, কিন্তু 20,75,00,000 লখনৌ সুপার জায়ান্ট বিটটা জিতে নেয়। কিন্তু বিটটা জিতে নিলেই তো শেষ হবে না। দিল্লি ক্যাপিটালস এর তো এখানটাতে রাইট টু ম্যাচ কার্ডটা রয়েছে, তারা কি রাইট টু ম্যাচ করতে চায়? তারা কি আবার এই অর্থের বিনিময়ে ঋষভ পান্টকে তারা কিনতে চায় কিনা? তারা কিনতে চায় বলে সুন্দর করে নিজেদের হচ্ছে উপস্থিতিটা জানান দিয়ে দিল। তখন লখনৌ সুপার জায়ান্টস এর সামনে একটাই মাত্র অপশন ছিল যে তারা তাদের বিটটাকে বাড়িয়ে কত পর্যন্ত নিতে পারে, সেইটাকে আবার দিল্লি ম্যাচ করবে কিনা। 20,75,00,000 লখনৌ সুপার জায়ান্টস পেয়ে যা গিয়েছিল ঋষভ পান্টকে। যখন দিল্লি ক্যাপিটালস রাইট টু ম্যাচ কার্ডটা অ্যাপ্লাই করার ইচ্ছা প্রকাশ করে, তখন তারা বিটটাকে বাড়িয়ে নিয়ে গেল একেবারে 27 কোটিতে, মানে 6.25 কোটি রুপি তারা হচ্ছে গিয়ে মুহূর্তে বাড়িয়ে দিল, এবং সেইটা আর দিল্লি ক্যাপিটালস ম্যাচ করেনি। 27 কোটি রুপিতে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে ঋষভ পান্ট চলে গেলেন দিল্লিতে, এবং তিনি রেকর্ডটা কিন্তু এর আগেই রেকর্ডটা ভেঙে গিয়েছিল। এইবারের আইপিএল এর এই যে কি বলা চলে প্লেয়ার রিটেনশনে সবচেয়ে দামি 23 কোটি রুপিতে এটা ছিল হচ্ছে গিয়ে হ্যান্ডি ক্লাসেন সানরাইজার্স হায়দ্রাবাদ। আর আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি যিনি হচ্ছে গিয়ে মিচেল স্টার্ক, গতবার 24,75,00,000 রুপিতে কেকেআর এ গিয়েছিলেন, তিনি আবার এবারে তার প্রাইসটা আবার ম্যাসিভ, তার হচ্ছে গিয়ে কমে গিয়েছে, 11,75,00,000 রুপি মাত্র তিনি পেয়েছেন, দিল্লি ক্যাপিটালসে তিনি গিয়েছেন। যাই হোক, সো ওই জায়গাটা থেকে সেইটাও কেউ আসলে টপকে প্রথম গিয়েছিল শ্রেয়াস আইয়ার, কলকাতা নাইট রাইডার্স এর ক্যাপ্টেন। কলকাতার কিন্তু রাইট টু ম্যাচ কার্ড নেই, কিন্তু তারা 6জন প্লেয়ার যেহেতু তারা রিটেন করে ফেলেছে, কিন্তু তারা তাদের ক্যাপ্টেনকে পাওয়ার কিঞ্চিত আগ্রহ ছিল। মানে কি যে তারা ওই জায়গাটাতে শুরু থেকে কিন্তু বিট করছিল, এবং তাদের সঙ্গে পাঞ্জাব বিট করছিল, পাঞ্জাব তারপরে সরে যায়, দিল্লি আসে, কলকাতা আসলে শুরুর দিকেই আসলে এরপরে যে সরে যায়, তারপরে দিল্লি আর পাঞ্জাবের আসলে লড়াইটা মূলত গিয়ে হয়েছে। দিল্লি কিন্তু ওই যে মিচেল স্টার্কের রেকর্ডটা 24,75,00,000 সেইটাকে পেরিয়ে 25 কোটি পর্যন্ত, মানে 25 কোটিতে প্রথম গিয়েছিল দিল্লি, কিন্তু লখনৌ আর কি তারকে হচ্ছে গিয়ে কোনোভাবেই এই জায়গাটাতে লখনৌ তো না, এই জায়গাটাতে হচ্ছে গিয়ে যে পাঞ্জাব কিংস তারা আসলে ছাড়বে না, তারা এই ব্যাপারে ডিটারমেন্ট ছিল, এবং ওই 26,75,00,000 রুপিতে শ্রেয়াস আইয়ারকে তারা আসলে নিয়ে যায়। আমি এই ট্রেন্ডের কথা বলছি কিসের জন্য, যেমন ধরেন হচ্ছে কি আমার এখানটাতে মনে হচ্ছে যে শ্রেয়াস আইয়ারের সঙ্গে কোনো না কোনো ডিলিংস এই জায়গাটাতে পাঞ্জাব সুপার কিংস এর ছিল, যে না ঠিক আছে তার জন্য হচ্ছে চূড়ান্ত ভাবে আসলে ঝাঁপাবে, সেটাই আসলে আলটিমেটলি গিয়ে হয়েছে। আবার ধরেন যেইভাবে হচ্ছে ঋষভ পান্টের বিটটা একবারে 6 কোটি টাকার বেশি একবারে বাড়িয়ে দিল, সেই ক্ষেত্রে লখনৌ সুপার জায়ান্টসও যে আসলে ঋষভ পান্টের জন্য ঝাঁপাবে এইটাও ঠিক
মানে অফিসিয়াল না হলে আনঅফিসিয়ালি ঋষভ পান্ট ক্যাম্পের সঙ্গে এরকম একটা যোগাযোগের জায়গা ছিল বলেই আমার কাছে মনে হয়েছে। যাই হোক, এইখানটা যে মেগা অকশনের শুরুতে মার্কি সেটের যে 12 জন ক্রিকেটার উঠেছেন, সেই 12 জনের মধ্যে ইনফ্যাক্ট 10 জনেরই প্রাইস হচ্ছে গিয়ে 10 কোটি রুপি প্লাস হয়ে গিয়েছে, এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি অর্থ নিয়ে মেগা অকশনে নেমেছিলেন যে পাঞ্জাব কিংস, যারা হচ্ছে গিয়ে 110 কোটি 50 লাখ রুপি নিয়ে নেমেছে, এবং সেইখান থেকে তারা কিন্তু তিনজন প্লেয়ার কিনে নিয়েছে। একটা কিনে নিয়েছে হচ্ছে গিয়ে ওই যে 26 কোটি 75 লাখ রুপিতে যেটা বললাম শ্রেয়াস আয়ার, এবং 18 কোটি রুপিতে তারা আর্শদীপ সিং কে তারা রিটেইন করেছে। একদম প্রথম বিটটা ছিল ইনফ্যাক্ট আর্শদীপ সিং এর, বাহাতি পেসার ভারতের, এবং সেখান থেকে এসআরএইচ তারা হচ্ছে 15 কোটি 75 তারা পেয়ে গিয়েছিল, তারা বিট বাড়িয়ে 18 পর্যন্ত করেছিল, কিন্তু সেই 18তে ম্যাচ করে তাকে নিয়ে নিয়েছে। আর এইখানটাতে হচ্ছে গিয়ে আরেকজনকে পাঞ্জাব কিংস নিয়েছে হচ্ছে গিয়ে যুজবেন্দ্র চাল, তাকেও 18 কোটি দিয়েছে। এখন দেখেন, আর্শদীপ সিং 18 কোটি, যুজবেন্দ্র চাল 18 কোটি, আর 26 কোটি 75 লাখ হচ্ছে গিয়ে শ্রেয়াস আয়ার, এই যে তিনজনকে তারা কিনেছে সব মিলিয়ে 62 কোটি 75 লাখ টাকা দিয়ে। অথচ যেই প্লেয়ার রিটেনশনের যে হিসাবটা ছিল, সেখানে প্রথম তিনটা ছিল 18 কোটি 14 কোটি 11 কোটি, তার মানে মাত্র 43 কোটিটা তাদের 62 কোটি 75 লাখ রুপি দিয়ে, অলমোস্ট 20 কোটি রুপি বেশি দিয়ে তাদের কিনতে হয়েছে। হ্যাঁ, তাদের যথেষ্ট ভালো প্লেয়ার ছিল না, আপনি সেটা বলতে পারেন যে গত সিজন আর্শদীপকে তারা শুধু রিটেইন করেছে, সো সেইখান থেকে নতুন করে শুরুর একটা ব্যাপার রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই ট্রেন্ডটার কারণে নেক্সট সিজন থেকে আইপিএল এ প্লেয়ারদের ওই রিটেনশনের চেয়ে তারা আসলে অকশনে যেতে বেশি আগ্রহী হবে। আমি মেগা অকশনের কথা বলছি, 3 বছর পরে সেই হিসাবের কথা বলছি, সেইটারই একটা গ্লিমস ওতে আমরা এখানটাতে দেখলাম। মেগা অকশনে হচ্ছে গিয়ে এই 12টা দলের মানে মার্কি সাইনিং এর ক্ষেত্রে যে 10টা ফ্র্যাঞ্চাইজি রয়েছে, 10টা ফ্র্যাঞ্চাইজি 12 জন ক্রিকেটারকে যে কিনেছে, তার মধ্যে 6টা ফ্র্যাঞ্চাইজি তারা কিনেছে। 4টা ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং এই জায়গাটাতে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, তারা কিন্তু এই মার্কি সাইনিং এর মধ্যে থেকে মার্কি ক্রিকেটারদের মধ্যে থেকে একজনকেও কিন্তু তারা কেনেনি। ওই যে 3 জন সর্বোচ্চ পাঞ্জাব কিংস কিনেছে, সেটা আমি ওইখানটাতে বললাম। আর এইখানটাতে আমার কাছে আরেকটু সারপ্রাইজ, লখনৌ সুপার জায়ান্টস তো হচ্ছে গিয়ে ঋষভ পান্টের পাশাপাশি তারা ওইখানটাতে কিনে নিয়েছে হচ্ছে গিয়ে ডেভিড মিলারকে 7 কোটি 50 লাখ রুপি দিয়ে। তার দামটাই সবচেয়ে কম উঠেছে, তিনি একমাত্র ক্রিকেটার ছিলেন এই 12 জনের মধ্যে যিনি তার বেস প্রাইস 2 কোটি রাখেননি, 1.5 কোটি রেখেছেন। সো সবচেয়ে কম প্রাইসে তিনিও বিক্রি হয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শুধুমাত্র একজনকে নিয়েছে, লিয়াম লিভিংস্টোন, এবং 8 কোটি 75 লাখ রুপিতে। আমি ঠিক শিওর না যে আসলে তাদের স্ট্র্যাটেজিটা কি, নিশ্চয়ই দিনের বাকি অংশে সেটা বুঝতে পারবো, কেননা তাদের মাত্র 3 জন ক্রিকেটার তারা রিটেইন করেছে বিরাট কোহলির দল, এবং সেইখানটা থেকে তাদের 83 কোটি রুপি নিয়ে তারা মেগা অকশনে নেমেছে। সো এগ্রেসিভলি অন্য ক্রিকেটারদের জন্য তারা ঝাঁপালো না, শুধুমাত্র একজন মার্কি সাইনিং তারা করলো। তো তাদের স্ট্র্যাটেজিটা আসলে খুব ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয়। সানরাইজার্স হায়দ্রাবাদ বেশ কয়েকজনকে চেয়েও শেষ পর্যন্ত তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। মোহাম্মদ সামিকে তারা পেয়েছে 10 কোটি রুপিতে। দিল্লি ক্যাপিটালস যেটা বললাম যে তারা এইখানটাতে কেএল রাহুলকে কিনে নিয়েছে, তারা হচ্ছে 14 কোটি রুপিতে, আর মিচেল স্টার্ককে 11 কোটি 75 লাখ রুপিতে তারা এইখানটাতে কিনে নিয়েছে। আর হচ্ছে গিয়ে ওইখানটাতে গুজরাট টাইটান্স, তারা এখানে 3 জন ক্রিকেটার কিনেছেন, কাগিসর আবাদা এবং মোহাম্মদ সিরাজ, 2 জন পেস বোলারকে তারা কিনেছে পেস বোলিং ডিপার্টমেন্টের রয়েছে এটা, এবং জশ বাটলারকে 15 কোটি 75 লাখ রুপি দিয়ে তারা কিনেছে। 3 জনের ক্ষেত্রে এই প্রাইসটা আসলে 10 কোটি প্লাস আসলে হয়ে গিয়েছে। এই হচ্ছে গিয়ে মোটামুটি মার্কি সেটের হিসাবটা, 12 জন ক্রিকেটারের হিসাব, এবং সেখান থেকে ওই যেটা বললাম ইন্টারেস্টিং বেশ কিছু ট্রেন্ড এর মধ্যে দেখা গিয়েছে। আজকে দিনের খেলা শেষ হলে, দিনের নিলাম শেষ হলে আরো কিছু বোঝা যাবে, কিন্তু ঋষভ পান্টকে কি কেউ আসলে টপকে যেতে পারবে সবচেয়ে দামি খেলোয়াড়ের? আমার কাছে সেটা মনে হয় না যে 27 কোটি রুপির বেশি দিয়ে অন্য কোনো ক্রিকেটারকে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি কিনবে। তাদের তো যে পারচেস পাওয়ারের হিসাব নিকাশ তো রয়েছে। সো এটা বোধহয় একটু সেফলি বলে দেওয়া যায় যে আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার যে রেকর্ডটা শ্রেয়াস আয়ার ভেঙেছিলেন, তাকে ভেঙেছে ঋষভ পান্ট।